নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম নরেন্দ্র মোদীর ব্যাপারে। সেই পোস্টে অনেকেই আগ্রহী দেখলাম না, হয়তো ভেবেছে আমি একটা ছেড়ে দিয়েছি গুজব বাজারে। গুজব কি না, আজের কাগজে দেখুন এখানে কি লেখা হয়েছে। মোদীর উত্তরসূরি খুঁজছে বিজেপি, সংঘ পরিবার দাবি রাহুলের। ভালো করে দেখুন, আজকের তারিখটাও দেখে নিতে পারেন, ওপরে লেখা রয়েছে। আর এটা হচ্ছে কপি। তবে রাহুল যেটা দাবি করছে, বিজেপি খুঁজছে না, খুঁজছে সংঘ। এখন 2025-এ একটা এই উঠেছিল, যে তর্ক বিতর্ক উঠেছিল যে 75 বছর বয়স পর্যন্ত রাজনীতি করবে, 75-এর পর নবীন রাজনীতিকদের তুলে আনতে হবে, নইলে একই শাসন ব্যবস্থা একই মন্ত্রী যদি চালিয়ে যান তাহলে পরবর্তী প্রজন্মকে সুযোগ দেবো কি করে। এটা মোহন ভাগবতের একটা যুক্তি ছিল। সেই যুক্তিটা তিনি গতকালকে জার্মানি রওনা হওয়ার আগে সংঘ পরিবার যখন তাকে শুভেচ্ছা জানানোর জন্য ডেকেছিলেন, তখন উনি এই কথাটাই বলেছেন যে দেশের স্থিতিশীল ব্যবস্থাকে অস্থিতিশীল করতে 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 শেষে গিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি কেন। বাংলাদেশ এমন একটা জায়গায় পৌঁছে গেল, সেই সময়টুকু দিলাম আমরা কেন, এই প্রশ্নটা তিনি তুলেছেন। আমি এখানে ওনার যে বক্তব্য তার একটা ছোট অংশ আপনাদেরকে আমি শোনাই, তাহলে বুঝতে পারবেন যে উনি কি বলছেন। খুব ছোট, 2-3 সেকেন্ডের ছোট একটা বক্তব্য ওনার আছে। कि शाल जब उड़ी जाती है तब उसका अर्थ यह होता है कि अब आपकी आयु हो गई, अब जरा बाजू हमको करने दो। कि शाल जब उड़ी जाती है तब उसका अर्थ यह होता है कि अब आपकी आयु हो गई, अब जरा बाजू রাহুল গান্ধী কি বলছেন? রাহুল গান্ধী বলছেন বিজেপি ও সংঘ পরিবার নরেন্দ্র মোদীর উত্তরসূরি খোঁজার কাজ শুরু করে দিয়েছে বলে দাবি করলেন রাহুল গান্ধী। বুধবার সন্ধ্যায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের নেতাদের সামনে তিনি একথা বলেন বলে সূত্রের খবর। লোকসভার বিরোধী দলের নেতা রাহুলের যুক্তি, বিজেপি ও সংঘ পরিবার বুঝেছে নরেন্দ্র মোদীকে মুখ করে 2029-এর লোকসভা নির্বাচনে লড়তে গেলে আর ভোট মিলবে না। একই সঙ্গে কংগ্রেসের ঐক্যের জোরে কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেছেন, ভোটে হারাতেই তৃণমূল ভেঙে টুকরো হয়ে ছড়িয়ে গিয়েছে, কিন্তু কংগ্রেস ভোটে হারলেও এভাবে ভেঙে পড়েনি। এরপর রাজনৈতিক কথাবার্তা রয়েছে, তার ব্যক্তিগত জীবন আছে, আমি সেইগুলো গেলাম না। তিনি চা বিক্রি করতেন, সেখান থেকে কীভাবে গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন না হয়েছিলেন সেটা সবাই জানে। অর্থাৎ রাহুল গান্ধীও তো খবর রাখেন সংঘ পরিবারের মধ্যে কি চলছে না চলছে। আজকে আমি মাসল পাকিয়ে আমি বলে দিলাম ঘাট মে ঘুষকে মারেঙ্গে, তারপরে আমি একবার পাকিস্তানকে মেরে দিয়ে আমি 4 দিনের মাথায় ওরা যুদ্ধবিরতি চাইলো, আমিও যুদ্ধবিরতি করে দিলাম। কেন? আমি তখনই বলেছিলাম একেবারে নির্মূল করে দাও, তাহলে আজকের এই অবস্থা হতো না। আপনারাই বলুন, আমি কি অন্যায় বলেছিলাম? কাল সেই 2024-এ যদি আমরা 2024-এই আমরা যদি পাকিস্তানকে মেরে যদি আমরা এবার পাট পাট করে দিতাম, তাহলে বাংলাদেশে এসে পাকিস্তান এইটা করতে পারতো? করতে পারতো না। সুযোগ কে দিল? সুযোগ আমরা দিয়েছি। আর আমাদেরও একটা দোষ আছে, সেটা হচ্ছে ব্যুরোক্রেটিক একটা সার্কেল। এ ধরুন আমাদের সেনাবাহিনী প্রধান আছে, আমাদের নৌবাহিনী প্রধান আছে, আমাদের বিমান বাহিনী প্রধান আছে, আমাদের একজন সিডিএস আছে, কিন্তু সমস্ত ক্ষমতাটা কার হাতে জানেন? সমস্ত ক্ষমতাটা হচ্ছে ডিফেন্স সেক্রেটারির হাতে। এই যে ব্যুরোক্রেটিক ধাঁচা, এই ব্যুরোক্রেটিক ধাঁচা থেকে আমাদের বেরোতে হবে। যে ডিফেন্স সেক্রেটারি আমাকে অর্ডার দেওয়ার কে? সে তো একটা আইএএস, সে তো গিয়ে সীমান্তে লড়তে যাবে না। সে প্রধানমন্ত্রীকে বুদ্ধি দিচ্ছে এখন করা ঠিক হবে না, ওইটা করা ঠিক হবে না, ওইটা করা ঠিক হবে না।
এরা কি, এরা 70-80 সালের মধ্যে এরা পাশ করেছে। তখন শীত যুদ্ধ চলছিল। শীত যুদ্ধে কি চলেছে না, সব পক্ষকে ঠান্ডা করে চলো। এরা সেই আদর্শে বিশ্বাসী, পড়াশোনা করেছে। নতুন প্রজন্মের যারা এই 2017-18 থেকে যারা উঠে আসবে, তারা কিন্তু অনেক বদলে যাবে, মারের বদলে মার। কিন্তু এই ব্যুরোক্রেটিক এই আমাদের এই আস্তরণ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে যে এখন কি করা উচিত, এখন কি করা উচিত নয়। নইলে একটা সামান্য ককরোচ পার্টি পুরো দিল্লি তামাম পুরো নাচিয়ে দিল। আমি শুরুতেই যদি শেষ করে দিতাম, অথবা কৃষি আন্দোলন 4 মাস ধরে আমরা সিন্ধু বর্ডার আমরা আটকে রেখে দিলাম। আমরা সময় দিয়েছি বলেই তো আজকে এই অবস্থা হয়েছে। এটা নিয়ে কিন্তু জনমানসে ক্ষুব্ধ আছে, জনমানসে। তারপর কি, বাংলার মানুষ তো আরো ক্ষুব্ধ হয়ে আছে এই কারণে যে বাংলাদেশের বা বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ দুহাত উজাড় করে দিয়ে ভোট দিয়েছিল নরেন্দ্র মোদীকে। 94% প্রায় ভোট পড়েছিল, আর ম্যাক্সিমাম ভোটটাই নরেন্দ্র মোদী পেয়েছিলেন। কেন না, তৃণমূলের ওপরে বিরক্ত হয়ে। তৃণমূলের চোট্টামি, গুন্ডামি, সন্ত্রাস এর বিরুদ্ধে মানুষ রায় দিয়েছিল বিজেপিকে। বিজেপি এই যে চোর, গুন্ডা, বাটপার, বদমাইশ যেগুলো আছে, সেগুলো যখন জিতে এলো, বিজেপি তাদের দলে নিয়ে নিল। তাহলে আমাদের ভোটের মূল্যটা কি রইল? আমার আবেগ, আমার অধিকার, ভোটের যে অধিকার, সেই অধিকারটা তো ছিনিয়ে নিলে। আমায় জিজ্ঞেস করেছে একবার। এই যদি চলতে থাকে তাহলে কিন্তু বিজেপির কপালে দুঃখ আছে। যত ভালো কাজই শুভেন্দু অধিকারী করুক না কেন, বিজেপির কপালে দুঃখ আছে। আর কোনোদিন কোনো পার্টিকে হোয়াইট ওয়াশ করে দেবেন না। কোনোদিন কোনো পার্টি হোয়াইট ওয়াশ হয় না। সে কিন্তু অঙ্কুরে থাকে, আবার বীজ থেকে তারা চারা হয়ে কিন্তু বেরোয়। 10-15 বছর হয়তো চুপ করে থাকবে, তারপর আবার চারা হয়ে বেরোবে। আমাদের ভারতবর্ষে 15 বছর অন্তর, ম্যাক্সিমাম 15 বছর অন্তর সরকার চেঞ্জ হয়ে যায়। কারণ একটা অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া তৈরি হয় ম্যাক্সিমাম 15 বছর। তা 15 বছরের মাথায় এসে যে ভুলগুলো মোদি করছেন, সেই ভুলগুলোর মাসুল হয়তো দিতে হতে পারে, সেটা সংঘ পরিবার বুঝতে পারছে। সংঘ পরিবার বুঝতে পেরেই ওই কথাটুকু বলে বেরিয়ে গেছেন মোহন ভাগবত। ছোট্ট কথা, যে 75-এর মধ্যে শেষ তো করো বাবা, নেক্সট জেনারেশনকে তো সুযোগ দাও। মোদিজির বয়স কত হয়েছে? মোদিজির বয়স হচ্ছে 75। আর অমিত শাহ তো বলেছেন আমি লড়বো না। অমিত শাহর বয়স হচ্ছে 61। তিনি বলেছেন আমি প্রধানমন্ত্রী হব না, কারণ হার্টের প্রবলেম রয়েছে, আমার প্রধানমন্ত্রী হব না। রয়েছেন লাইনে হেমন্ত বিশ্ব শর্মা এবং যোগী মহারাজ। অনেকের হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু যোগী মহারাজ আজকে যদি প্রধানমন্ত্রী হতেন, তাহলে কিন্তু বাংলাদেশের কপালে অনেক আগে দুঃখ ঘটে যেত। অথবা যদি এখানে রাহুল গান্ধী থাকতেন বা প্রিয়াঙ্কা গান্ধী থাকতেন, ঠাকুমার রক্ত কিন্তু বইছে ধমনীতে। প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী কি বলেছেন? রাহুল গান্ধী বলেছে শেখ হাসিনা আমার মায়ের মতো, তার এখানে থাকার কোনো বৈধতার দরকার নেই। তা মায়ের দেশকে এরকমভাবে তছনছ করছে, সে ছেড়ে দেবে? সুতরাং আমার বক্তব্য যেটা হচ্ছে, আপনারা হয়তো মোদিকে সমর্থন করেন, আমিও মোদিকে সমর্থন করি, কিন্তু মোদির এই যে ওই কি বলে গরম করে তারপরে ঠান্ডা করে খাবো, এইটাতে কি হয়, সমাজ বিগড়ে যায়। একটা পুরো যুব সমাজ উজাড় হয়ে গেল। কেউ আহত হলো, কেউ হসপিটালে গেল, কেউ অঙ্গহানি হলো, এই তো হলো। আমি যদি প্রথম দিন যদি ওয়াংচুকে আমি যদি মানে এর থেকে তুলে দিতাম, অনশন থেকে তুলে দিতাম, তাহলে এটা হতো? আমি ওই দীপকে আমি যদি প্রথম দিন অ্যারেস্ট করে নিতাম, তাহলে এই জিনিসটা হতো না। আমি বাড়তে দিয়ে তারপরে আমি থামানোর চেষ্টা করি।
তারপর আপনাদের আর একটা খবর দেখাই, সেটা হচ্ছে বিকেলবেলা করবো, এখন ভিডিও লম্বা হয়ে যাবে। আমি তো বলি যে একটা একটা করে বন্ধ হবে, পেট্রোলিয়াম বন্ধ হলো, এবার জল। এই দেখুন, গঙ্গা চুক্তি নারাজ নীতিশরা, এটা করবো বিকেলবেলা। আমি বলছিলাম না একটা একটা করে বন্ধ হবে, এদের আমি চিনি, হাড়ে হাড়ে চিনি। প্রথমে বললো যে হবে না, কি বলে পেট্রোল যাবে না। আমরা আমাদের আভ্যন্তরীণ ব্যবস্থা দেখছি, ওই দেখা মানে শেখ হাসিনার ওই প্রত্যাবর্তনের দেখার মতো। এবার পরিষ্কার বলে দিয়েছে যে আমরা গঙ্গা চুক্তি করতে রাজি নই। এই খবরটা পুরো আমি করব সন্ধ্যেবেলার এতে। তার মানে আপনারা গঙ্গা এবং তিস্তার এক ফোঁটা জল পাবেন না। সে তারেক রহমান আসুক আর তারেক রহমান না আসুক, আর তারেক রহমানকে তেল মারার আর কোনো দরকার নেই। যথেষ্ট তেল মেরেছেন, তেলে হড়হড়িয়ে যাচ্ছে। এবার তেল ছাড়ুন, রেডির তেল মাখিয়েছেন পুরো একেবারে। কেন মাখিয়েছেন, কি উদ্দেশ্যে মাখিয়েছেন, আমার তো আগা বাস্তলা আমার মাথায় ঢুকছে না। তো ভিডিওটা বাড়াবো না, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।